3 ঘন্টা ধরে চলমান তুফানি বৃষ্টির ফলে প্রকৃতির ভ্যাপসা গরমটা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। বাতাসে বয়ে বেড়াচ্ছে ভেজা মাটির সোদা গন্ধ। থমথমে নীরব রুমটায় সবেমাত্র ফিরল সাইফ। সারাদিনের ক্লান্তির লেশমাত্র তার চেহারায় লক্ষণীয় নয়। ফ্রেশ না হয়েই সে বিছানায় গিয়ে হেলান দিয়ে বসল। সাদাত এই মুহূর্তে রুমে উপস্থিত থাকলে এই নিয়ে 100টা কথা শোনাতো তাকে, কিন্তু সাদাত মেসের বাহিরে থাকায় এই মুহূর্তে তাকে জ্ঞান বিলিয়ে বিরক্ত করার মতো কেউ নেই। বালিশে পিঠ এলিয়ে দিয়ে সাইফ ফোনের ডাটা অন করে। সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন বার টুং টুং শব্দ করে জানান দেয় ইয়াসমিন মুস্তফা হতে পাঠানো খুদে বার্তার। সাইফ নিশার পাঠানো মেসেজ ওপেন করে। সকাল 11টার দিকে একটা ছবি পাঠিয়েছে, মামের হাস্যোজ্জ্বল ছবি। ছবির সঙ্গে একটা ছোট্ট মেসেজও লিখতে ভুলেনি। গেস হোয়াট, আম্মু এসেছে। আই এম সো হ্যাপি রাইট নাও। মেসেজের সঙ্গে দাঁত বের করে হাসার এক ইমোজি। সাইফ মেসেজটা দেখে মৃদু হাসে। স্ক্রল করে নিচে যেতেই দেখে আরেকটা ছবি, কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখার। এটা দুপুর 12টার দিকে পাঠিয়েছে। সঙ্গে লিখেছে, আপনি কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা খেয়েছেন কখনো? দুর্দান্ত হয়। আমি বারান্দায় বসে মেঘলা আবহাওয়া দেখছি আর আম্মুর হাতে বানানো আম মাখা খাচ্ছি। আপনি খাবেন? সাইফ আরো এক দফা হাসে। এবার আর একটু স্ক্রল করতে এসে দেখে শেষ মেসেজটা, যেটা বিকাল 4:35 পাঠানো হয়েছে, যেখানে নিশা লিখেছে, আম্মু চলে গিয়েছে, আবার একা হয়ে গিয়েছে। সাইফ এবার মেসেজের রিপ্লাই দেয়, আপনার মন খারাপ মিস ইয়াসমিন? নিশা অনলাইনেই ছিল। সে প্রায় সঙ্গে সঙ্গে মেসেজটা সিন করে রিপ্লাই করলো, আপনি ফ্রি আছেন? একটু ভিডিও কলে আসবেন এক্ষুনি? সাইফ মেসেজটা পড়ে সামান্য অবাক হয়। লেফটেন্যান্ট কর্নেলের ভিতো মেয়ে এমন জরুরি তলবে তাকে কেন ভিডিও কলে আসতে বলছে। সাইফ আচ্ছা লিখে রিপ্লাই দিয়ে সামান্য সোজা হয়ে বসে। পরপর নিজে ভিডিও কল দেয়। নিশা তৎক্ষণাৎ কলটা রিসিভ করতেই সাইফ ফোনের স্ক্রিনে দেখতে পায় একটা হাস্যোজ্জ্বল রমণীর মুখশ্রী। মাথার অর্ধেক চুলগুলো পিছনের দিকে নিয়ে খুব সম্ভবত ক্লাচার দিয়ে আটকানো। উজ্জ্বল মুখখানি একগাল হেসে বলে ওঠে, আপনাকে একটা জিনিস দেখাবো। কথাটুকু বলেই নিশা ব্যাক ক্যামেরা অন করে। লম্বাকৃতির আয়নায় দেখা যায় ফতুয়া এবং স্কার্ট পরিহিত এক নারী কায়া, যে ধীর গতিতে হেঁটে সামনের দিকে আগাচ্ছে। সাহেব দৃশ্যটুকু মনোযোগ দিয়ে দেখে। পরপরই সে চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, ইয়াসমিন ফাইনালি। নিশাও খুশিতে চেঁচিয়ে বলে, ইয়েস, আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। সাহেব সঙ্গে সঙ্গে বলে ওঠে, ডোন্ট এত দ্রুত লাভঝাপ করার পারমিশন কি ফিজিওথেরাপিস্ট আপনাকে দিয়েছে? কথার কথা বললাম আর কি। আম্মু যাওয়ার পর একা বাসায় বোর হচ্ছিলাম। কি মনে করে একা একা চেষ্টা করতে গিয়ে দেখি নিজে দাঁড়াতে সক্ষম হয়েছি। দেয়ালের সাপোর্ট নিয়ে হাঁটতেও পারছি ধীরে ধীরে। দ্য ফিজিওথেরাপি ওয়ার্কড ফাইনালি। এই অত্যাধিক খুশি খবর কাউকে জানাতে না পারে পেট ব্যথা করছিল। আপনাকে প্রথম জানালাম। উফ, এক্সাইটমেন্ট চেপে রাখা এত কষ্টকর কাজ জানতামই না। নিশা এক নাগারে কথাগুলো বলে থামে। সাইফের আচমকা বুক কেঁপে ওঠে। 24 বছরের এই জীবনে এই ধরনের অভিজ্ঞতা তার প্রথম। কারো খুশির খবরের প্রথম ভাগিদার সে। খুব ছোট্ট এবং সাধারণ একটা বিষয়, কিন্তু সাইফের মতো শিকড়হীন মানুষের কাছে বিষয়টার গভীরতা অসীম। মুখে কিছু না বললেও তার চোখের কোণে ফুটে উঠল হাসির রেখা। নিশা ক্যামেরা নিজের দিকে ফিরিয়ে বিছানায় বসে আপন মনে বলে ওঠে, আব্বু বাসায় আসুক, আব্বুর সামনে হেঁটে আব্বুকে চমকে দিব। খুব খুশি হবে। আর আম্মুকেও আগামীকাল যে কোনো মূল্যে এখানে আসার জন্য একদম রাজি করাবো। আম্মুকেও সামনাসামনি হেঁটে দেখাবো। উফ, রুহিটা যে কবে ঠিক হবে ও দেখলেও খুব হ্যাপি হতো। সাইফ নিশার হাস্যোজ্জ্বল মুখ দেখে নীরবে ক্ষণিকের জন্য ভুলে বসেছে ফোনের অপর পাশের এই রমণী তার লেফটেন্যান্ট কর্নেলের একমাত্র মেয়ে। কিন্তু পরপরই তার মনে পড়ে যায় বাস্তবতা, মনে পড়ে যায় নিজেদের মধ্যে বিস্তার ফারাক। সাইফের আকাশকুসুম ভাবনার মাঝে নিশা ফোনের স্ক্রিনের পানে তাকায়। মুহূর্তে নোটিফিকেশন বারে ভেসে ওঠা একটা মেসেজ দেখে তার দৃষ্টিতে অবিশ্বাস খেলে যায়। সে দৃশ্য সাইফের দৃষ্টি এড়ায় না। সে কোনো প্রশ্ন করার পূর্বে নিশা হাত থেকে ফোনটা ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠে, ইয়াসমিন ঠিক আছেন আপনি? ইয়াসমিন শুনতে পাচ্ছেন? হ্যালো। দ্রুত ছুটে যায় রুমের বাহিরে। সাইফ ব্যস্ত হয়। গলায় একরাশ চিন্তা ঢেলে দিয়ে চেঁচিয়ে প্রশ্ন করে। ফোনের অপর পাশ থেকে কোনো জবাব না আসায় সাইফের চিন্তার পরিমাণ গাঢ় হয়। সে হাত ঘড়িটা একবার দেখে নেয়। স্যার তো মেজরের সঙ্গে বেরিয়েছেন তার জানা মতে। বাসায় ফিরতে নিশ্চয়ই দেরি হবে। এমন অবস্থায় যদি ওই ভীতু মেয়েটার কোনো বিপদ হয়ে থাকে। সাইফ আর এক দণ্ড অপেক্ষা করে না। ফোন কেটে পকেটে ভরে নিয়ে দ্রুত বের হয়। যাওয়ার পথে জোনাতে থাকে বাইকের চাবিটা নিতেও ভুলে না।
ঘড়ির কাঁটা ছুটে চলেছে অলস ভঙ্গিতে। বিছানায় গুটিসুটি মেরে ঘুমে আচ্ছন্ন নারী হঠাৎ কেঁপে ওঠে। স্বপ্নের রাজ্যে তাকে তাড়া করে বেড়াচ্ছে তীব্র ভয়। অতীতে তাকে সাহায্যকারী সায়ান্ন তালুকদারের পরিণতি চারিদিকে আতঙ্কভাব ছড়িয়ে দিচ্ছে। বিষাক্ত শ্বাসরুদ্ধকর স্বপ্নের রীতি ঘটতেই বাণী ধরফড়িয়ে উঠে বসে। ভাইয়ার লাশটা এখনো তার চোখে ভেসে আছে। আতঙ্কে বিভোর বাণীর ঘোর ভাঙে পিঠে কারো আলতো হাতের ছোঁয়ায়। সে চকিতে পাশ ফিরে তাকায়। হিরণের মুখ দর্শন হতেই সে চটে ওঠে। এক ঝটকায় নিজের পিঠ হতে হিরণের হাত সরিয়ে ফেলে। হিরণ তাতে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না, শান্ত গলায় প্রশ্ন করে, খারাপ স্বপ্ন দেখছিলে? না, বাস্তবতা দেখছিলাম। আপনার আমার ভাইকে খুন করার দৃশ্য স্বপ্ন হয়ে হানা করছিল আমাকে। হিরণ নীরব রয়, কোনো প্রত্যুত্তর করে না। বাণীর সময় নেই স্থির হতে। অতঃপর বলে ওঠে, ভাইয়ার মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে আমি দায়ী। এই ভাবনাটা আমাকে প্রচন্ড মানসিক পীড়া দেয়। খুব না বড় বড় কথা বলেন, আমাকে ভালোবাসেন বলে দাবি করেন, তাহলে আমার মানসিক যন্ত্রণা বাড়াতে চাচ্ছেন কেন? কেন শুধু শুধু এই সাহায্যকারীর পরিচয় জানতে চাইছেন? আমি ক্ষমা করি না বানি। এসব অযথা সেন্টিমেন্টাল ডায়লগ ছেড়ে আমাকে দুর্বল করার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। বাণীর রাগে নিজেকে জুতোপেটা করতে মন চায়। দুর্জয়ের জীবন আশঙ্কা থাকে এতটাই ভীত করে রেখেছে যে সে কিনা কোনো দিশা না পেয়ে এই জানোয়ারের কাছে দয়া আশা করেছিল। আশাহত বাণী মনে মনে প্রার্থনা চায়, এই জানোয়ার তো দয়া করবে না রব, তুমি না হয় করো। আর কার কার কাছে চাইবো বলো? দুর্জয়কে হিরণের হাত থেকে রক্ষা করো, ওর পরিণতি যেন ভাইয়ার মতো না হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটার আবহাওয়া তখন 20 ডিগ্রি সেলসিয়াসে স্থির। সকাল সকাল ইউনিভার্সিটি কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স গাজার সামনে সৈন্যরা ত্রাণ বিতরণের ক্যাম্পিং খুলে বসেছে। প্রত্যয় রাফি, রেদওয়ান ও বাকি সৈন্যদের সঙ্গে দায়িত্ব পালনে কর্মরত রয়েছে। লম্বা লাইনে ত্রাণ পাওয়ার আশায় চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে অসংখ্য মানুষ। ইতিমধ্যে যারা ত্রাণ পেয়েছে তাদের সবার মুখের অমূল্য হাসি এই বিষণ্ণ পরিবেশে সৈন্যদের মনে প্রশান্তি এনে দেয়। একজন বয়োবৃদ্ধ লোক তো ত্রাণ হাতে পেয়ে কেঁদেও ফেলেছিলেন। প্রত্যয়ের মতো কাঠখোট্টা মানুষও এমন পরিস্থিতিতে নিজের জড়তা কাটিয়ে লোকটাকে বুকে জড়িয়ে নিয়েছিল। লোকটা অশ্রুসিক্ত গলায় নিজস্ব মাতৃভাষায় প্রত্যয়কে কিছু একটা বলেন। সেই ভাষা প্রত্যয়ের বোধগম্য না হলেও লোকটার চামড়ায় ভাঁজ পড়া হাতটা যখন তার মাথায় ঠেকে বুলিয়ে যাওয়ার উদ্দেশ্য, তখন তার মনটা ভালো লাগায় ভরে যায়। অনুধাবন করে নিজের মরহুম ভাইয়ের এই পেশার প্রতি এত টান এবং শ্রদ্ধার কারণ, যা সে কখনোই নিজের মা বাবাকে বুঝাতে পারবেন না। রেদন তখন ত্রাণ বিতরণে ব্যস্ত ছিল। আচমকা একটা দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে মানুষের শোরগোল শুরু হতেই তার মনোযোগ ভঙ্গ হয়। কৌতূহলী দৃষ্টি মেলে সে সামনে তাকাতেই দেখে কেউ একজন মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কিছুজন। এতদূর দৃশ্য দেখতে রেদন ব্যস্ত পায়ে এক বোতল পানি হাতে নিয়ে সেদিকে ছুটে যায়। মানুষের ভিড় ঠেলে কাছে যেতেই সে দেখে ছাইরাঙা বোরকা জাতীয় পোশাক পরিহিত এক নারী মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। মাথা এবং মুখ তার ওড়নার আড়ালে ঢাকা। হৃদয় এক হাঁটু ভেঙে বসে। মেয়েটার মুখের ওপর থেকে ওড়না সরিয়ে সে দ্রুত সামান্য পানি ছিটকে দেয় তার মুখে। প্রথমবারে কোনো লাভ না হওয়ায় সে আরো কিছুটা পানি হাতে নিয়ে সেই মেয়ের মুখে ছিটিয়ে দেয়। এবার মেয়েটা পিটপিটিয়ে চোখ মেলে তাকায়। চোখ মেলে অপরিচিত কাউকে দেখতেই সে খানিকটা ভীত হয়ে পড়ে। কণ্ঠে ভীতভাব মিশিয়ে নিজ মাতৃভাষায় প্রশ্ন করে, মানান্তা? প্রশ্নটা হৃদয়ের কানে পৌঁছায় না। তার দৃষ্টি স্থির রমণীর গভীর হালকা নীলাভ চোখ পানে। এরকম রঙের চোখের মানুষের প্রথম সরাসরি দেখছে রেদন। কেমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে দেখছে সে। আশেপাশের স্থানীয়রা ভাবলো ছেলেটা হয়তো তাদের ভাষা না বুঝে এমন বেকুবের মতো তাকিয়ে রয়েছে। তাই তারা নিজ দায়িত্বে মেয়েটাকে বলে যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ভিনদেশী এই সৈন্য তার মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনতে সাহায্য করেছে। মেয়েটার সঙ্গে সঙ্গে দুর্বল শরীর টেনে উঠে বসে কৃতজ্ঞতার সহিত বলে ওঠে, শুকরান জাজিলান। সঙ্গে সঙ্গে মেয়েটার খেয়াল হয় লোকটা ভিনদেশী, তাদের ভাষা তার বোধগম্য হবে না। তাই মেয়েটা ফের বলে ওঠে, থ্যাংক ইউ। প্রত্যয় রাফি ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে। রেদনকে এমন বোকার মতো তাকিয়ে থাকতে দেখে প্রত্যয় তার কাঁধে হাত রেখে সামান্য ঝাঁকিয়ে ডাকে। সঙ্গে সঙ্গে রেদন স্তম্ভিত ফিরে পায়। নিজের বিস্ময় সামলে উঠে সোজা হয়ে দাঁড়ায়। মেয়েটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ইংরেজিতে বলে, You have our medical service cops with us. Come with us. মেয়েটাকে এই পর্যায়ে সামান্য দ্বিধায় মশগুল দেখা গেল। কিছু একটা ভেবে সে নিজের ভাষায় বলে ওঠে, লা আহতাজ ইলা খিদমাত তিবিয়াতিন আহতাজ লিবায়েদ আল তাইয়াম ফাকাত।
মেয়েটার কথা বোধগম্য না হওয়ায় 3 বাংলাদেশি সৈনিকই চোখ শুরু করে তাকিয়ে রয়। ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে ইংরেজিতে ট্রান্সলেশন করে বলে ওঠে, ও বলেছে ওর মেডিকেল সার্ভিসের প্রয়োজন নেই, ওর শুধু একটু খাবারের প্রয়োজন। হৃদয়ন আগ্রহী গলায় প্রশ্ন করে, Your name? এবার মেয়েটা এক শব্দে জবাব দেয়। জারিয়া। নির্লিপ্ত ভঙ্গিতে মায়ের কোলে মাথা ঠেকিয়ে শুয়ে আছে নিশা। নাইমা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে ব্যস্ত। মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন সেই ভাষা তার জানা নেই। সান্ত্বনার কোনো ভাষা না পেয়ে তিনি অসহায় দৃষ্টি মেলে জুলফিকারের পানে তাকায়। রুমের এক কোণে নীরবে দাঁড়িয়েছিল জুলফিকার। মেয়ের দুঃখের গভীরতা সম্পর্কে তিনি উপলব্ধি করতে সক্ষম। অতীতে তিনিও নিজের ভাই সমতুল্য বন্ধুকে হারিয়েছেন, ঠিক চোখের সামনে। বন্ধু জীবন তৃষ্ণায় ছটফট করছিল। জুলফিকার নিরুপায় ছিলেন তখন। যুদ্ধের ময়দানে বন্ধুকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। আজ এত বছর পর তার মেয়েও একই যন্ত্রণার মধ্যে দিয়ে দিচ্ছে। নিউজ চ্যানেলের রাজধানীর বহুতল ভবন থেকে এক রমণী ছাপিয়ে আত্মহত্যা করার খবর পাওয়ার পর থেকে মেয়েটা এমন ফুফিয়ে কাঁদছে। বারবার আফসোসের সুরে বলছে, সব দোষ আমার। আমি আমার বন্ধুর খারাপ সময় তার পাশে ছিলাম না। রুহি কতটা কষ্ট পাচ্ছিল একা। নিশা বন্ধুকে শেষবারের মতো একবার দেখার বায়নাও করেছিল খুব। নাইমা এই ব্যাপারে বাদ সাধলেও জুলফিকার মেয়ের আবদার রাখেন। ইমার্জেন্সি 2টো টিকিটের ব্যবস্থা করেন, চট্টগ্রাম টু ঢাকার ডিরেক্ট ফ্লাইট। নাইমাও যাবেন নিশার সঙ্গে। রেসিডেন্সিয়াল কটেজের সামনে গাড়ি এসে থামার শব্দ হতেই জুলফিকার উঠে দাঁড়ায়। প্রাক্তন স্ত্রী এবং একমাত্র মেয়েকে গাড়িতে তুলে দেয়। গাড়ি ছাড়ার পূর্বে মেয়েকে এক পলক দেখে নিয়ে নাইমার উদ্দেশ্যে বলে, সাবধানে যেও, নিশার খেয়াল রেখো। রিটার্ন টিকিট আগামীকাল করেছি, দ্রুত ফিরে এসো। নাইমা কেবল মৃদু মাথা নেড়ে সম্মতি পোষণ করে। আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। চারিদিকে কেমন বিষণ্ণ আলো বিরাজ করছে। পুশআপ দিতে ব্যস্ত সাইফের মনটাও কেমন বিষণ্ণ। তার মনে প্রশ্ন জাগে, বিষণ্ণতা কিছু আছে, না হলে গতকাল ইয়াসমিনের নিজের বাবার বুকে মুখ লুকিয়ে ওই কান্নার দৃশ্য দেখার পর থেকে সাইফের এত বিষণ্ণ কেন অনুভব হচ্ছে? যেই দৃশ্য দেখে সাইফ আর আগে পা বাড়ানোর সাহস পায়নি। যেমন আড়ালে ছুটে গিয়েছিল তেমন আড়ালেই ফিরে এসেছে। তার সঙ্গে তাল মিলিয়ে পুশআপ দিতে ব্যস্ত বন্ধুমহল বিভিন্ন আলোচনায় মত্ত, কিন্তু কোনো শব্দই সাইফের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না। তার চোখের সামনে ভাসছে ইয়াসমিন মুস্তফার ওই করুণ কান্নার সুর। দুনিয়া কত বিচিত্র। কিছু মানুষের কাছে কান্না করে মাথা গোজার জায়গা থাকা সত্ত্বেও তারা কাঁদে, আর কিছু মানুষের কাছে না আছে অশ্রু আর না আছে মাথা গোজার জায়গা। হয়তো এই কারণেই উপরওয়ালা সাইফের মতন মানুষদের এতটা শক্ত বানায়, যাতে তারা সহজে না ভাঙে। কিন্তু দিন শেষে কেউ একজন আসে, ভূমিকম্পের ন্যায় বিশাল ইমারতে কাঁপন ধরায়, শক্ত মানুষটার খোলস ভেঙে গুড়িয়ে দেয়। নিউজ চ্যানেল রিপোর্ট কভার করছেন এক পুরুষ। টিভির এক কোণে তার নাম ভেসে উঠেছে, তুর্য রশিদ। স্পষ্ট গলায় আওড়াচ্ছেন গতকাল রাতে রাজধানীতে ঘটে যাওয়া এক সুইসাইড কেসের বর্ণনা। রুহি মেহরজের মৃত্যুর খবরটা অতি নীরবেই শুনল দুর্জয়। অতঃপর টিভিটা রিমোট চেপে বন্ধ করে দিল। মনে পড়ে গেল মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাইয়ের আবদারের কথা। রুহি মেহরজ নামক মেয়েটার গায়ে যেন আতঙ্কবাদীর প্রেমিকা হওয়ার কলঙ্ক না লাগে। দুর্জয় ভাইয়ের আবদার পূরণ করেছিল, মেয়েটার গায়ে কলঙ্ক লাগতে দেয়নি। তার বাবা মাকে বুঝিয়ে এখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা কি হলো? দীপ্ত কি একটা বারও ভাবেনি মেয়েটা এত বড় প্রতারণার ভার বয়ে আদৌ বাঁচতে পারবে কিনা? গুরুত্বপূর্ণ ফোন কলটা বেজে উঠতেই দুর্জয় ভাবনার জগৎ থেকে ফিরে আসে। একটা গোপন দীর্ঘশ্বাস ছেড়ে সে কল রিসিভ করতেই ফোনের অপর পাশ হতে বলে ওঠে, স্যার, সিসিটিভি ফুটেজ হতে এই গাড়ির লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছে আমরা। এতক্ষণের বিষণ্ণতা এক পাশে ঠেলে দিয়ে শীতল পুরুষালী স্বরটা বলে ওঠে, আই এম কামিং। আজ ঠিক কতটা দিন পর মেয়েকে এভাবে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে সেই হিসাব ভুলে বসেছে বানি। শুধু একটু পরপরই মেয়ের মুখে চুমুখে আওড়াচ্ছে, আই এম সরি মা, আম্মা তোমাকে একা রেখে গিয়েছিলাম। বন্নি কোনো জবাব দেয় না। সে এতটুকুতেই খুশি যে তার মাম্মা সুস্থ হয়ে গিয়েছে। মনে মনে ঠিক করে আর কখনো মাম্মাকে রেইনে ভিজতে দিবে না সে চায় না তার মাম্মা আবার অসুস্থ হয়ে হসপিটালে থাকুক এতদিন। খাবার টেবিলে বন্নিকে কোলে বসিয়ে তাকে নিজের হাতে ভাত মেখে খাওয়াতে ব্যস্ত বানি। হিরণ তখন সব উপর থেকে গোসল সেরে রেডি হয়ে নেমেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে এই প্রশান্তিদায়ক দৃশ্যটুকু দেখে তার ঠোঁটের কোনো অস্ফুট হাসি ফুটে ওঠে। নিজের ঘরকে আবার পরিপূর্ণ অনুভব হচ্ছে তার। বানি অবহেলায় সিঁড়ির পানে তাকাতেই হিরণকে লক্ষ্য করে। হিরণের ঠোঁটের হাসি দেখে সে ঘৃণায় চোখ নত করে ফেলে। হিরণের হাসিও মিয়ে যায়। সে নিচে নামতে রান্নাঘর হতে একজন হেল্পিং হ্যান্ড বেরিয়ে এসে বানিকে প্রশ্ন করে, ম্যাডাম স্যারের জন্য খাবার সার্ভ করব।
প্রশ্নটা শুনে বাণীর রাগ হয়। এসব আলকা আদিক্যের জাতীয় প্রশ্ন শুনলেই রাগে তার গা জ্বলে। সে কাট গলায় জবাব দেয়, এসব তো আমার দেখার বিষয় না। যার যখন খেতে ইচ্ছে হবে সে তখন খেয়ে নেবে। হেল্পিং হ্যান্ডের মুখ কালো হয়ে আসে। হিরণ নিজেই আগ বাড়িয়ে বলে, খাবার সার্ভ করতে হবে না, আমার খিদে নেই। বন্নি ঘাড় গুড়িয়ে পাপার দিকে তাকায়, দাঁত বের করে হেসে বলে, পাপা? হিরণ মেয়ের পানে তাকিয়ে মৃদু হেসে হাত ঘড়িতে সময়টা দেখে নেয়। বের হবে সে এখন। যাওয়ার আগে টেবিলে বসে থাকা বানের দিকে এগিয়ে যায়। মাথা সামান্য নুয়ে বন্নির কপালে চুমু খায়, তবে তার দৃষ্টি স্থির বাণীর মুখপানে। বাণী কঠিন হয়ে চুপচাপ বসে রয়। হিরণ বেরিয়ে যাওয়ার আগে শুধু মেয়ের কানে কানে বলে যায়, মাম্মাকে বেশি বিরক্ত করো না, সব দুষ্টুমি জমিয়ে রেখো, পাপা আসলে পাপাকে ইচ্ছে মতো জ্বালিও। হিরণ ঘর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে আগে থেকেই ইবাদ বসেছিল। হিরণ এসে পাশে বসতেই সে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে আর চোখে সে স্যারের ক্ষতবিক্ষত মুখটা দেখে নেয়। মনে মনে খুব মায়া হয় তার। স্যারকে এই ক্ষতকে উপহার দিয়েছে তা তার ভালো করেই জানা আছে। বাণী ম্যাডাম ছাড়া আর কারো সাহস নেই এমনটা করার। রাগে ইবাদ অস্ফুট বলে ওঠে, পাষণ্ড। হিরণের মনোযোগ ফোনে স্থির ছিল, কিন্তু ইবাদের অস্ফুট বলা কথাটা তার কর্ণগোচর হয়। সে চোখ তুলে প্রশ্ন করে, কাকে পাষাণ বলছো? ইবাদ নিজের রাগটুকু চেপে রাখতে পারে না, অতি সাহস জুগিয়ে বলে ওঠে, স্যার, বেয়াদবি ক্ষমা করবেন, কিন্তু বানি ম্যাডাম কাজটা মোটেও ভালো করেনি। নিশানা আর একটু এপাশ ওপাশ হলেই তো আপনার চোখের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত। হিরণ ভুরুকুচকে বলে, কিন্তু সেরকম তো কিছু হয়নি। আর তুমি কি বাণীকে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেছো? উনি পাষাণ না হলে কি আপনার সাথে এমনটা করতে পারত? নারী জাতির অন্যতম গুণ নাকি হলো মায়া, কিন্তু ওনার মধ্যে কেন আপনার প্রতি মায়া কাজ করে না? এতটাই নির্দয় কেন উনি, স্যার? ইবাদের চাপা ক্ষোভ হিরণকে মৃদু হাসতে বাধ্য করে। সে শীতল গলায় বলে, কে বলেছে ওর মধ্যে মায়া নেই? ওর সকল মায়া একজনকেই ঘিরে, বহনি, ওর মায়ের কেন্দ্রবিন্দু। ইবাদ তাচ্ছিল্যপূর্ণ হেসে শুধায়, স্যার, আপনি কি ভুলে গিয়েছেন বন্যের জন্মের ঘটনা? হিরণ নীরব বনে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে অতীত। প্রেগনেন্সির সম্পূর্ণ জার্নিতে বাণী উন্মাদ আচরণ করেছিল। সুযোগ পেলে আত্মহত্যা করার চেষ্টা করত। নিজের প্রতি যত ধরনের অবহেলা সম্ভব সব করেছিল। হিরণের উপর দিয়ে তখন অন্যরকম এক ঝড় বয়ে যাচ্ছিল। 2019 সালের মে মাসের ঘটনা, যখন বন্যা এই পৃথিবীতে এসেছিল। কি ভয়ঙ্কর কালবৈশাখীর সম্মুখীন হয়েছিল চট্টগ্রাম শহরটা। নিরাপত্তার খাতিরে হিরণ বাণীকে হসপিটালে নিয়ে যায়নি। বাড়িতেই ডক্টর নার্স সব জড়ো করে ফেলেছিল। কালবৈশাখীর সেই রাতে বাচ্চা মেয়েটা দুনিয়া এসেছিল, কিন্তু ডক্টর হুমায়রা জানায় বাচ্চাটা খুব দুর্বল, ক্ষীণতার নিঃশ্বাসের গতি। 24 ঘন্টাও যদি টিকতে পারে তবে তা মিরাক্কেল হবে। বাণী তখন প্রসব বেদনা কাটিয়ে অচেতন অবস্থায় ছিল। হিরণ ছিল দিশেহারা, কুলকিনারা খুঁজে পাচ্ছিল না কেন। অদ্ভুত এক অসহায়ত্বের মধ্যে দিয়ে সেই রাতটা পার করে সে। খুব সকালে যখন বাণীর জ্ঞান ফিরে, তখন ডক্টর হুমায়রা বাণীকে বাচ্চার অবস্থার কথা জানায়। বাণীর মধ্যে কোনো উৎকণ্ঠা ছিল না, ছিল না কোনো চিন্তার ছাপ। সে নির্লিপ্ত রয়। বাচ্চাকে তার কাছে এনে দেওয়ার পর সে মুখ ফিরিয়ে নেয়, কোলে তুলে নেয় না। হিরণ এবং বাচ্চাটার প্রতি তার মনে পুষেছিল তীব্র ঘৃণা। হিরণ অবাক হয় না। ওই পরিস্থিতিতে বাণীর এরকম আচরণই স্বাভাবিক ছিল। কোনো উপায়ন্তর না পেয়ে হিরণ সাহস করে নিজেই মেয়েকে কোলে তুলে নেয়। দীর্ঘ জীবনে সেই প্রথম হিরণ কোনো বাচ্চার সান্নিধ্যে এসেছিল, তাও নিজের বাচ্চা। ডক্টরকে বাণীর খেয়াল রাখতে বলে। বন্নিকে নিয়ে সে নিজের রুমের সিঙ্গেল সোফাটায় নীরবে সারাদিন বসে রয়। নিজের বলিষ্ঠ হাতের বন্ধনে দুর্বল বাচ্চাটাকে একটা কবুতরের ছানা মনে হচ্ছিল হিরণের। খুব নরম, হালকা, তুলতুলে। মুসলিম রীতি অনুযায়ী বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তাকে কোলে তুলে তার কানের কাছে আজান দিতে হয়, কিন্তু হিরণ সেসব রীতিনীতি তোয়াক্কা না করে মেয়ের কানের কাছে সর্বপ্রথম উচ্চারণ করে, তুমি কি আমার ফুল? দুর্বল বন্নি চোখ মেলে তাকায় না। হিরণ ফের স্থির দৃষ্টিতে মেয়ের পানে তাকায়। তার মন জবাব দেয়, এই বাচ্চাটা তার ভুল হতে পারে না। হিরণের কীর্তিকলাপ ভুল হলেও এই বাচ্চাটা কোনো ভুল নয়। এত স্নিগ্ধ একটা প্রাণ বড় জোর হিরণের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হতে পারে। হিরণ কিছু একটা ভেবে ফের ফিসফিসিয়ে বলে ওঠে, তুমি আমার বউনি? ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো বন্নি বেঁচে গিয়েছিল, তবে শরীর তখনও অত্যাধিক দুর্বল। স্বাভাবিক বাচ্চাদের তুলনায় ওজনটাও যথেষ্ট কম। পেটে থাকাকালীন মায়ের শারীরিক অযত্নের ফলে পুষ্টিহীনতা দেখা দিয়েছিল তার। দিন পেরিয়ে সপ্তাহ আসে। দেখতে দেখতে 21টা দিন পার হয়। বাণী বন্নির মুখ দেখতেও নারাজ রয়। কেউ ভুল করেও বন্নিকে তার রুমে নিয়ে আসলে সে চিৎকার চেঁচামেচি করে তাকে তাড়িয়ে দিত।
হিরণ তখন বন্নিকে নিয়ে দিশেহারা। ডক্টর সাজেস্ট করেছিল পুষ্টির ঘাটতি পূরণের জন্য বেস্ট ফিডের বিকল্প নেই, কিন্তু বাণীর ক্ষোভের কারণে হিরণ বাধ্য হয়ে বন্নিকে ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক তৈরি করে খাওয়াতো। 21তম দিনে হিরণ সাহস সঞ্চয় করে বন্নিকে নিয়ে বাণীর রুমে প্রবেশ করে। বেশ রাত হয়, বাণী তখন ঘুমে বিভোর। হিরণ নিঃশব্দে বন্নিকে বিছানায় বাণীর একপাশে শুয়ে দেয়, অতঃপর দুপাশে বালিশ দিয়ে বর্ডার টেনে দেয়, যেন ভুল করেও বাণী ঘুমের ঘরে বন্নির উপর না এসে পড়ে কিংবা বন্নি নিচে না পড়ে যায়। সন্তর্পণে কাজটুকু শেষ করে হিরণ রুম থেকে বেরিয়ে যায়। দরজার অপর পাশে দাঁড়িয়ে নীরবে অপেক্ষা করতে থাকে। 20-25 মিনিটের মাথায় বন্নির ঘুম ভেঙে যায়। খিদের চোটে সে গলা ফাটিয়ে কান্না শুরু করে। বাণীর গভীর ঘুমে ব্যাঘাত ঘটে। সে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বসে। প্রথমে ভয় পেলেও বিছানায় নিজের পাশে বন্নিকে দেখে তার ভুরু কুঁচকে আসে। সেও বন্নির সঙ্গে তাল মিলিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, কেউ আছে? এই বাচ্চাকে নিয়ে যাও এখান থেকে। বাণীর চিৎকার শুনে নিচ থেকে একজন হেল্পিং হ্যান্ড দৌড়ে আসে, কিন্তু দরজার বাইরে হিরণকে দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে যায়। হিরণ চোখের ইশারায় চলে যেতে বললেই সে মহিলা সুরসুর করে নিচে চলে যায়। সময় গড়ায়, কিন্তু কেউ আসে না। বাণী বিরক্তিতে দু হাতে নিজের কান চেপে ধরে। বন্নির কান্না থামে না, বরং ক্রমান্বয়ে আরো বাড়তে থাকে। বাণী 2 হাতে নিজের মাথায় চুল মুঠো করে ধরে চেঁচিয়ে ওঠে, চুপ করবে তুমি? কেন যন্ত্রণা দিচ্ছ? ক্ষুধার্ত শিশুর কান্না থামে না। বাণী অসহায় অনুভব করে। সবে 20 পেরিয়ে আসা এই জীবনে সে কখনো কোনো বাচ্চা কোলে তুলে নেই। তার জানা নেই একটা নবজাতক শিশুর সঙ্গে কিভাবে ডিল করতে হয়। সে ফ্যালফ্যাল করে বন্নির দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে তার চোখের কোণে অশ্রু এসে ভিড় করে। অস্ফুট সে প্রশ্ন করে, তুমি বেশি অসহায় নাকি আমি? প্রশ্ন করে বাণী নিজে অনভিজ্ঞ হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বন্নির মাথার কাছে একটা ছোট্ট ফিডারে সে ফর্মুলা মিল্ক দেখতে পায়। সেই ফিডারটা খুলে বন্নির মুখে দিতেই তার কান্না ধীরে ধীরে কমে আসে, পুরোপুরি শান্ত হয়ে যায়। বাণী অশ্রুসুক্ত দৃষ্টি মেলে বাচ্চাটাকে দেখতে থাকে। খাওয়ানো শেষ হতেই কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু বন্নি ঘুমায় না। ফ্যালফ্যাল করে নিজের মাকে দেখতে থাকে। ছোট ছোট আঙুল দ্বারা ছুঁয়ে দেখারও চেষ্টা করে। বাণী মেয়ের চোখে চোখ রেখে ধরা গলায় বলে আসে, আমি তোমার বাবাকে খুব ঘৃণা করি। সেই ঘৃণা এতটাই তীব্র যে আমি তোমাকেও মেনে নিতে পারছি না। তোমার অস্তিত্বই তোমার বাবাকে ঘৃণা করার অন্যতম কারণ। এই পর্যায়ে বাণীর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে শুরু হয়। আমার কি দোষ বলো? আমি তোমার থেকেও বেশি অসহায়। বন্নি মনোযোগ শ্রোতার মতো মায়ের সকল অভিযোগ শুনতে ব্যস্ত। বাণী রুগ্ন মেয়ের পানে তাকিয়ে বলতে থাকে, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তুমি আমাকে খুঁজেছো খুব, তাই না? আমি আমার অনুভূতি বুঝে উঠতে পারিনি, এখনো পারছি না। তোমার এই অবস্থা আমার জন্য হয়েছে, তাই না? আমার অবহেলার কারণে তুমি এত দুর্বল। আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না, বিশ্বাস করো। তুমি অনাকাঙ্ক্ষিত আমার জন্য। আমি খুব খারাপ মা, আমাকে মাফ করে দাও। বাচ্চা প্লিজ মাফ করে দাও। কথাগুলো বলতে বলতে বাণী ফুফিয়ে কেঁদে ওঠে। দরজার অপর পাশ হতে সবটাই হিরণের কর্ণগোচর হয়। সে নীরবে দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়। সবটাই তার ভুল। তার ভুলের শাস্তি এতদিন তার মেয়ে পেয়েছে, তার ভুলের শাস্তি এতদিন বাণী পেয়েছে, আর নিজের ভুলের শাস্তি হিসেবে সে মানসিক যন্ত্রণা ভোগ করছে। সেই রাতের পর থেকে গত 9টা মাস ধরে সে বিবেকের দংশন দ্বারা তাড়িত হচ্ছে। প্রেগনেন্সির সময় বাণী যতবার সুইসাইড অ্যাটেম্পে ট্রাই করেছে, প্রত্যেকবার হিরণের নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসতো। রাতের ঘুম উবে গিয়েছিল। চোখ বুঝলেই মনে হতো এই বুঝি বাণী আবার কিছু একটা করে বসলো। বাণীর মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয়েছিল যে বাধ্য হয়ে একবার বিছানার সঙ্গে তার 2 হাত বেঁধে রাখতে হয়েছিল, যেন নিজের কোনো ক্ষতি করতে না পারে। সেই দৃশ্য মনে পড়লে এখনো হিরণের বুকে কাঁপন ধরে। অতীত যাত্রা সেরে হিরণ চোখ মেলে তাকায়। জন্মের পর বাণী 21 দিন নিজের মেয়ের থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, এটা সবার চোখে পড়েছে। কিন্তু বাণী ঠিক কি কারণে এরকম আচরণ করেছিল তা সকলের অজানা। হিরণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইবাতের উদ্দেশ্যে বলে, বাণীকে কখনো ভুল বুঝবে না ইবাত। ও বৌনিকে খুব ভালোবাসে। তুমি শুধু আমার পক্ষের ঘটনার সাক্ষী, তাই এমনটা বলছো। বাণীকে বোঝার সাধ্যি তোমার নেই। হিরণের এহনো কথা শুনে ইবাত বিরক্ত হয়। লোকটা কিসের তৈরি? এখনো তিনি বাণী ম্যাডামের হয়ে সাফাই গাইছেন। ফিলিস্তিনের সময় তখন বিকাল 7:35। ত্রাণ বিলানোর কাজ শেষ করে সৈন্যরা যে তার তাঁবুতে অবস্থান করছে তখন। রাতের খাবার কিছুক্ষণ আগে সেরেই যে যার তাঁবুতে প্রবেশ করেছে। সারাদিনের ক্লান্তির ফলে সবাই এখন বিশ্রাম নেওয়ার প্রতি অধিক মনোযোগী। আগামীকাল সকালের আগে কেউই আর কাউকে বিরক্ত করবে না। ঠিক এই সূচকে প্রত্যয় রাফি এবং রিদান নীরবে নিজেদের তাঁবু ছেড়ে বেরিয়ে আসে।
আর মাত্র 3 দিন এই দেশে আছে তারা। এই 3 দিনের মধ্যেই তাদের সত্যিটা উদ্ঘাটন করতে হবে, যে কোনো মূল্যে। রহস্য উদ্ঘাটনের প্রথম ধাপ হিসেবে ট্রেস করা লোকেশনটা গুগল ম্যাপে বসিয়ে জায়গাটা এখান থেকে ঠিক কতটা দূরে তা মেপে নেয় 3 জন। পায়ে হেঁটে গেলে প্রায় 1 ঘন্টা দূরত্ব। 3 সৈন্যের জন্য 1 ঘন্টা পায়ে হেঁটে যাওয়া খুব বড় কোনো বিষয় নয়, কিন্তু সকলের দৃষ্টি এড়িয়ে বিপদহীনভাবে উক্ত স্থানে পৌঁছানোটাই আসল বিষয়। কারো দৃষ্টি যেন আকর্ষণ না হয় সেজন্য প্রত্যয়, রাফি, রিদওয়ান ইউনিফর্ম ছেড়ে সিভিল গেটআপে রেডি হয়েছে। নিরাপত্তার জন্য সঙ্গে করে নিয়েছে সম্পূর্ণ লোডেড পিস্তল। প্রত্যয়, রাফি, রিদওয়ান তখন কেবল আব্দুল্লাহ আজম মসজিদ পেরিয়ে সরু পথ ধরে সাবধানে এগিয়ে যাচ্ছে। আচমকা রাফি পায়ের গতি থামিয়ে দাঁড়িয়ে যায়, হিসহিসিয়ে বলে, আমার কেন মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে? রাফির কথা শুনতে প্রত্যয় ও রিদওয়ান সতর্ক হয়ে চারিদিকে তাকায়, কিন্তু নিজেদের ত্রিসীমানায় কোনো মানুষের অস্তিত্ব না দেখে তারা আবার সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। হঠাৎ আবার পেছনে শুকনো পাতা মারানোর শব্দ হতেই 3 জন সতর্ক হয়ে যায়। বিচ্ছিন্নভাবে চারিদিকে কারো অস্তিত্ব খুঁজতে শুরু করে। রিদওয়ান হাতের টর্চের আলোর সাহায্যে এগিয়ে যায়। সরু পথের ধারে একটা ছোট টিলার আছে। টিলার চারিদিকে ঘুরে ঘুরে আলোর সাহায্যে কাউকে খুঁজতে গিয়েই আচমকা সে ভয়ে চাপা চিৎকার করে ওঠে। প্রত্যয় আর রাফি বেশি দূরে ছিল না। তারা রিদওয়ানের ভীত চিৎকার শুনতে পেরে সঙ্গে সঙ্গে সেই টিলার কাছে এগিয়ে যায়। এরকম অন্ধকার জায়গায় লম্বা বোরখার ন্যায় সাদা আলখেল্লা পরিহিত রমণীকে দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। মাথার অর্ধেক ভাগ তার সবুজ রঙা একটা শাল দিয়ে ঢাকা। তার হালকা নীলাভ চোখ পানে তাকিয়ে রিদওয়ান অবাক গলায় বলে, জারিয়া। জারিয়া ইংরেজি বুঝতে পারে, কিন্তু বলার অভ্যাস নেই বলে সে এতটা গুছিয়ে বলতে পারে না। তবুও অগোছালো শব্দে ইংরেজিতে সে জানায়, আমাদের ফলো করছিল কেন? আমি জানি আপনারা কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। জারিয়ার কথা শুনে 3 জনেই বেশ অবাক হয়। রিদওয়ান প্রশ্ন করে, তোমার এমনটা কেন মনে হলো? আমি আপনাদের উপর নজর রাখছিলাম, আপনাদের দৃষ্টি সন্দেহজনক ছিল। জারিয়ার কথা শুনে রাফি বাংলায় বিড়বিড়িয়ে বলে ওঠে, এই মেয়ে গোয়েন্দা সংস্থার অধিদপ্তরে কাজ করে নাকি? রিদওয়ান সেদিকে পাত্তা না দিয়ে কিশোরী মেয়েটাকে আগাগোড়া পরখ করে নেয়। বয়স 18 ছুঁয়েছে কিনা সন্দেহ, তবুও এত বড়দের মতো কথাগুলো কেন যেন মেয়েটার সাথে মানানসই লাগছে। রিদওয়ান ধীমে গলায় প্রশ্ন করে, তোমার উদ্দেশ্য কি জারিয়া? আমি আপনাদের সাহায্য করতে চাই। প্রত্যয় ভুরু কুচকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস? হ্যাঁ। রিদওয়ান এবার শীতল গলায় প্রশ্ন করে, বিনিময়ে তোমার কি চাই জারিয়া? নিজের রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক আহত পুরুষ। তরতাজা শরীরটা রক্তে মাখামাখি হয়ে আছে। গায়ের পাঞ্জাবিটা লেগে থাকা রক্ত শুকিয়ে বিশ্রী গন্ধ বেরিয়েছে। সেই পাঞ্জাবির চারিপাশে ভিড় জমিয়েছে নোংরা মাছির দল। আচমকা কারো আগমনের আভাস পেতেই শমশের মজুমদার চোখ তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে হাসে, অতঃপর মুখ বিকৃত করে বলে, তুই হচ্ছিস সেই কুকুর যার লেজ আজীবন বাঁকাই থাকবে, কখনো সোজা হবে না। সুযোগ পেতেই কামড়ে দিয়েছিস, শালা অকৃতজ্ঞ। হিরণ নীরবে কতটুকু শুনে হেসে শমশেরের বরাবর একটা চেয়ারে বসে করুণার সুরে বলে, আই এম শিওর আমার থেকে বড় হারামজাদা তুই এই জগতের দ্বিতীয়টা খুঁজে পাবি না। আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না হিরণ, শীঘ্রই আমার খোঁজ পড়বে। আমি এই মিশন সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য, আমাকে ছাড়া কোনো ডিল হওয়া অসম্ভব। হিরণ শমশেরের কথা শুনতে শুনতে হাতে থাকা ব্র্যান্ডের নিষিদ্ধ পানীয় বোতলটা ছিপে খুলে, অতঃপর ডকডক করে কিছুটা সাবার করে সে হেসে বলে, আমার জন্য অসম্ভব বলে কোনো বিষয়ই নেই, তাই মিশনের চিন্তা তুই মাথা থেকে ঝেড়ে ফেল। তোকে ছাড়া এই মিশন পরিচালনা করতে বিন্দু মাত্র অসুবিধা হবে না আমার। আফটার অল তোর পশু কুকুরগুলোকে টাকা দিয়ে পোষ মানিয়েছি, সারাদিন এখন এরা আমার পা চাটবে। শমশের ক্ষোভ মিশ্রিত স্বরে বলে, নিজেকে খুব বড় কিছু মনে করিস তাই না? মনে করার কিন্তু নেই, আমি খুব বড় কিছুই। শমশের একদলা থুতু মেঝেতে ফেলে বলে ওঠে, এত বড় মানুষ হয়ে লাভ কি যদি নিজের বউকে নিজের করে না রাখতে পারিস? হিরণ চোখ মুখ শক্ত করে বলে, বাণীকে কোথা থেকে উদ্ধার করেছিস তা জানিয়ে দে, দয়া দেখাবো তোর প্রতি কিছুটা। মিথ্যা মিথ্যা আশ্বাস দিবি না হিরণ। তুই আর দয়া এই শব্দ এক বাক্যের ব্যবহারের উপযুক্ত নয়। ইউ হ্যাভ নো আদার অপশন। আমি কখনোই বলবো না। তোর কি মনে হয় তুই সত্যটা জেনে আমাকে শেষ করে দিবি
আর পরে নিজে শান্তিতে জীবন পার করবি। আমি কখনোই তোকে শান্তিতে থাকতে দিব না। ঠিক এই কারণে আমি এই সাহায্যকারী পরিচয় গোপন রাখবো, যাতে আমি না থাকলেও কেউ একজন গর্ত খুঁড়ে তোকে খুঁজে বের করে, তোর তিলে তিলে গড়া তোলা সব কিছু ধূলিসাৎ করে দেয়। কথাটুকু বলেই শমশের বিশ্রী হাসি দেয়। হিরণ হাত ঘড়িতে সময়টা দেখে নেয়, তার কিছু কাজ আছে। এই হায়েনার সাথে কথা বলে আপাতত সময় নষ্ট করতে আগ্রহী না সে। এর পেট থেকে কথা বের করার ব্যবস্থা সে পরে করবে, এই ভেবেই হিরণ উঠে দাঁড়ায়। প্রস্থানের জন্য পা বাড়াতেই শমশের পেছন থেকে গা জ্বালানো হাসি দিয়ে বলে ওঠে, তবে একটা বিষয় তোকে জানাতে পারি, তোর বউ এতদিন এক ব্যাচেলর ছেলের সঙ্গে একা এক বাসা ছিল, সারা রাতও কাটিয়েছে ওই ছেলের সাথে। সাহায্য করার বিনিময়ে নিশ্চয়ই ওই ছেলে তোর বউকে এভাবে ঘরে সাজিয়ে রাখিনি। যা আর কেউ পারেনি তা তোর বউ পেরেছে। তোর একদম জায়গা মতো আঘাত করেছে, তোর পুরুষের চুলকানি মেখে দিয়েছে। হিরণের কপালের পাশের রগটা রাগে তখন দপদপ করছে। সে সাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে এলোমেলো দৃষ্টি মেলে চারিদিকে তাকায়। সঙ্গে সঙ্গে সে রুমের এক কোণে মেঝের উপর একটা হাতুড়ি দেখতে পায়। হিরণ একদণ্ড অপেক্ষা না করে সেই হাতুড়িটা হাতে তুলে উল্টো ফিরে ক্ষিপ্র গতিতে সেটার সাহায্যে শমশেরের মাথায় আঘাত করে। কেবল একটি আঘাত দ্বারাই সে শমশের নামক অধ্যায়ের ইতি ঘটায়। একটা সিকোয়েন্স মেনটেন করে হাঁটছে চারজন মানুষ। সবার সামনে টর্চ হাতে যেই রমণী হেঁটে চলেছে তার কদম অনুসরণ করছে বলিষ্ঠ তিনজন যুবক। রাতের আধা চিড়ে সব থেকে নিরাপদ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে। হৃদয়ন খানিকের জন্য জারিয়ার পানে তাকায়। মেয়েটার বয়স কম, তবে বিচক্ষণ খুব, না হয় তখন পর্যন্ত জীবিত থাকতে পারত না। তার মনে পড়ে যায় কিছুক্ষণ পূর্বে জারিয়ার অকপটে বলা কিছু সত্য বলে। আমি স্বার্থহীনভাবে আপনাদের সাহায্য করতে চাইছি না, আবার অর্থনৈতিক কাজেও আপনাদের সাহায্য করব না। আমি জানি আপনারা আমাদের মিত্র, না হয় কখনো আমার ভূখণ্ডের অন্তর্ভুক্ত মানুষদের ক্ষুধা মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন না। আমার একটা ছোট বোন আছে, ওকে নিয়ে যেন কিছুদিন খাবারের অভাবে আমার দিন কাটতে না হয়, সেজন্য আমি আপনাদের সাহায্য করব। বিনিময়ে আপনারা শুধু আমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। জারিয়ার ভাঙা ইংরেজিতে বলা কথা সারমর্ম বুঝতে পেরে তিনজন সৈন্যই নীরব বনে যায়। হৃদয়ের নীরবতা ভেঙে বলে ওঠে, তোমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমরা সেই ব্যবস্থা করে দিব। এখন ফিরে যাও, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। জারিয়া দৃঢ় গলায় বলে, না, আমি এভাবেই আপনাদের সাহায্য নিয়ে ঋণী হতে পারবো না। আমার বাবা বলতেন, কেউ আমাকে সাহায্য করলে আমিও যেন সুযোগ বুঝে সেই সাহায্য ফিরিয়ে দেই। প্রত্যয় শুধায়, তোমার বাবা ভালো কথা বলতেছেন যা, কিন্তু সত্য, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। প্রয়োজন আছে, আপনারা যে রাস্তা ধরে এগোচ্ছেন তা নিরাপদ নয়। জারিয়ার মুখে এতটুকু শুনে তিনজন সৈন্যের মুখে মৃদু চিন্তার ছাপ ফুটে ওঠে। জারিয়া তাদের আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, এই শহরের প্রতিটা অলিগলি চিনি আমি। আপনাদের নিরাপদ রাস্তা ধরে গন্তব্যে পৌঁছে দিব, বিশ্বাস রাখুন। প্রত্যয়, হৃদয়ন এবং রাফি কিছুক্ষণ একে অপরের দিকে চাওয়াচাই করে এক সিদ্ধান্তে উপনীত হতেই জারিয়া প্রশ্ন ছুড়ে, এখন বলুন আপনাদের গন্তব্য কোথায়? আচমকা প্রত্যয়ের ডাকে কিছুক্ষণ আগের ঘটনাচক্রের স্মৃতিচারণ হতে বেরিয়ে আসে হৃদয়ন। সামনে লক্ষ্য করে দেখে জারিয়া হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়েছে। হৃদয়ন কিছু বলতে নিবে তার আগে জারিয়া ঠোঁটে আঙুল চেপে সবাইকে চুপ থাকার ইশারা করে। সবাই সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতার ইশারাটুকু মেনে নেয়। জারিয়া যথেষ্ট সাবধানে হাতের টর্চটা নিভিয়ে একটা বাড়ির পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। তাকে অনুসরণ করে বাকি তিনজনও আড়াল হয়ে দাঁড়ায়। প্রত্যয় হাতের গুগল ম্যাপে চেক করে দেখে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে নিজের পিস্তলটা বের করে হাতে চেপে ধরে। রাফি আর হৃদয়নও একই কাজ করে। জারিয়া আড়াল হতে উকি দিয়ে সামনের বাড়ির দিকে দৃষ্টি স্থির করে। কিছুক্ষণ সময় গড়াতে বাড়ির ভেতর হতে দুজন লোক বেরিয়ে আসে। তাদের দেখতেই জারিয়া চাপা স্বরে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। ফ্লাক্সে করে গরম পানি ভরে রান্নাঘর থেকে বের হয় বানি। পরিবেশটা কেমন শীতল শীতল। এই আবহাওয়ায় বন্যির না আবার ঠান্ডা লেগে যায়, সেই চিন্তা করে বানি ফ্লাক্সে করে মেয়ের জন্য আলাদা করে গরম পানি নিতে নিচে এসেছিল। রাতও খুব হয়েছে। রুমে ফিরেই বন্যিকে ঘুম পাড়াতে হবে তার। সিঁড়ির কাছাকাছি যেতে বাহির থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে আসে। বানি একবার ঘাড় ঘুরিয়ে ঘড়ির পানে তাকায়। রাত 11টা বেজে 45 মিনিট।
হিরণ ফিরেছে নিশ্চয়। বানিয়া সেদিকে তেমন একটা পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। হিরণ ঘরে প্রবেশ করতে একজন হেল্পিং হ্যান্ড দৌড়ে এসে প্রশ্ন করে, স্যার খাবার সার্ভ করব? হিরণ শীতল গলায় বলল, কিছুর প্রয়োজন নেই, বেরিয়ে যাও সবাই। মহিলাটা সাহস করে বলে। স্যার কিছু প্রয়োজন হলে? হিরণের হুঙ্কারে তার বাকি কথা অসম্পূর্ণই রয়ে যায়। বললাম না কিছুর প্রয়োজন নেই, সবাই বেরিয়ে যাও, না হয় খুব খারাপ হয়ে যাবে। হিরণের হুঙ্কারে উক্ত মহিলা ভয়ে কেঁপে ওঠে। মুহূর্তেই তিনি সহ বাকি হেল্পিং হ্যান্ডরা ঘর থেকে বেরিয়ে যায় যত দ্রুত সম্ভব। সম্পূর্ণ বাড়ি বাহিরের মানুষ শূন্য হতেই হিরণ দ্রুত সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সঙ্গে সঙ্গে বন্নির রুমের দরজার বাহিরে সে বাণীকে ফ্ল্যাক্স হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। হিরণের চেঁচামেচি শুনে বাণী কৌতূহলবশত এখানে দাঁড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে হিরণের এই ভয়ঙ্কর রূপ দেখে তার মনে হচ্ছে সে খুব বড় ভুল করে ফেলেছে। তার উচিত ছিল হিরণের হুঙ্কার শুনতেই রুমের ভিতর গিয়ে দরজা লক করে ফেলা। নিজের ভুলের জন্য যখন বাণী আফসোস করতে ব্যস্ত, সেই সময়টুকুতে হিরণ ত্রস্ত পায়ে তার দিকে এগিয়ে আসে। শক্ত হাতের থাবায় বাণীর বাহু চেপে ধরে তাকে বন্নির রুম হতে কিছুটা দূরে নিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরে। ছোট করে সাপের ন্যায় হিসিয়ে প্রশ্ন করে, কোন পুরুষের বাসায় উঠেছিলে তুমি? হিরণের চোখের দৃষ্টি আর তার গলার স্বর শুনে বাণীকে আবার ভয় জেঁকে ধরে। সে মৃদু গলায় বলে, বন্নি পানি চেয়েছিল, ওকে পানি খাইয়ে ঘুম পাড়িয়ে রুমে এসে পরে কথা বলছি। বাণীর উত্তর হিরণের মনোপুত হয় না। সে এক হাতে বাণীর হাতের ফ্লাক্সটা কেড়ে নিয়ে অন্য হাতে বাণীর গলা চেপে ধরে বলে, পরে না, এক্ষুনি কথা হবে। কার বাসায় ছিলে তুমি? কোন বেচারার তোমার প্রতি এত মেহেরবান হয়েছে? বাণী ঢোক গিলে গলা সামান্য ভিজিয়ে বলে, কোনো ব্যাচেলারের বাসায় ছিলাম না, ওই লোক শমশের মিথ্যে বলেছে। হিরণের ধৈর্য বাঁধ ভাঙে। তার বিধ্বংসী রাগটা মাথা চড়া দিয়ে ওঠে। সে বাণীর গলা আরেকটু শক্ত করে চেপে ধরে অপর হাতের ফ্লাক্সটা দ্বারা দেয়ালের সজোরে আঘাত করতে করতে চেঁচিয়ে ওঠে, মিথ্যে বললে খুন করে ফেলবো। একদম মিথ্যে বলবে না। আমাকে দেখলে খুব ঘৃণা লাগে, অন্য পুরুষকে দেখলে ঘৃণার কাজ করে না? বাণীর নিঃশ্বাস আটকে আসার উপক্রম পায়। তার উপর মাথার কাছে দেয়ালে ফ্লাক্সের আঘাতের শব্দ তার মস্তিষ্কে গিয়ে খুব তীক্ষ্ণ ঠেকছে। এরকম একটা পরিস্থিতিতেও বাণীর নিজেকে ছেড়ে বন্নিকে নিয়ে চিন্তা হচ্ছে। বাচ্চাটা ঘুমায়নি এখনো। ও যদি এখন এখানে চলে আসে, কি বিভৎস করে এক মানসিক আঘাত পাবে তার মেয়েটা। বাণীর ভাবনার মাঝে হিরণ ফ্লাক্সটা ছুঁড়ে ফেলে বাণীর গলা আরো জোরে চেপে ধরে। তার মাথা দেয়ালের সঙ্গে আঘাত করতে করতে চেঁচিয়ে ওঠে,